আপনি আজ্ঞা করুন, আমি কি করব? আপনার যা প্রয়োজনীয় আমি তাই করব। আমি চললাম, কিন্তু রাধারানী রইল। এখন আদালত থেকেই আমার শ্বশুরের উইল যথার্থ হয়েছে। অতএব রাধারানী এখন একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হল। আপনি আপনি তাকে দেখবেন, আপনার নিজের মেয়ের মতো তাকে রক্ষা করবেন। আপনি এই কথা দিলে আমি শান্তিতে মরতে পারি। আমি আপনার কাছে শপথ করছি, আমি রাধারানীকে নিজের মেয়ের চেয়েও বেশি যত্ন করব। আমি মন থেকে এই কথা দিলাম, বিশ্বাস করুন। আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। প্রতি রবিবার দুপুর 1টায় গল্পের দুপুর, গল্পের আড্ডায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি গল্পের আসর। আজ আপনি শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় রাধারানী। রাধারানী নামে একটি ছোট মেয়ে মাহেশের রথ দেখতে গেছিল। মেয়েটির বয়স 11 পূর্ণ হয়নি। তাদের অবস্থা আগে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তার বাবা নেই। তার মায়ের সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সব নিয়ে মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হেরে গেল। সে হারা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করে বাড়ি থেকে তাদের বের করে দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সবই নিল। খরচা ও ক্ষতিপূরণ দিতে নগদ যা ছিল তাও গেল। রাধারানীর মা গয়না বিক্রি করে প্রিভি কাউন্সিলে একটি আপিল করল, কিন্তু আর খাওয়া পড়ার সংস্থান রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় নিয়ে কোনো প্রকারে কাজকর্ম করে দিন কাটাতে লাগল। রাধারানীর বিয়ে দিতে পারল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের আগে রাধারানীর মা ঘোরতর অসুস্থ হল। যে কায়িক পরিশ্রমের উপার্জনে দিন যাপন হতো তা বন্ধ হল। সুতরাং আর পেট চলে না। মা রুগ্ন, কাজেই তার উপবাস। রাধারানীর কিছু জুটল না বলে উপবাস। রথের দিন তার মা একটু বেশি অসুস্থ হলে ওষুধের প্রয়োজন হল, কিন্তু ওষুধ কোথায়, কে দেবে? রাধারানী কাঁদতে কাঁদতে কতকগুলি বনফুল তুলে মালা গাঁথল। মনে মনে ভাবল, এই মালা রথের হাটে বিক্রি করে 2-1 পয়সা পাবে, তাতেই মার ওষুধ হবে। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হল। বৃষ্টি দেখে লোকজন সব চলে গেল, মেলা গেল ভেঙে। মালা কেউ কিনল না। রাধারানী মনে করল যে সে না হয় একটু ভিজলই বা, বৃষ্টি থামলেই আবার লোক জমবে। কিন্তু বৃষ্টি আর থামল না, লোকও আর জমল না। সন্ধ্যা হলো, রাত্রি হলো, বেশ অন্ধকার হলো। অগত্যা রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। অন্ধকার পথ কাদায় ভরা, পিছল, কিছুই দেখা যায় না। তাতে মুষলধারে বৃষ্টি পড়ছে। মায়ের অন্নের অভাব মনে করে রাধারানীর 2 চোখ দিয়ে জলের ধারা ঝরে পড়ছিল। রাধারানী কাঁদতে কাঁদতে আছাড় খায়, আবার ওঠে, আবার পড়ে। তার 2 কাঁধ বেয়ে নেবে আসা ঘন কালো বিনুনি ভিজিয়ে বৃষ্টির জলের ধারা বয়ে যেতে লাগল। তবু রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করে রেখেছিল, ফেলেনি। এমন সময় অন্ধকারে হঠাৎই কে এসে রাধারানীর ঘাড়ের উপর পড়ল। রাধারানী এতক্ষণ জোর গলায় কাঁদেনি, এবার সে জোরে কেঁদে উঠল। যে ঘাড়ের উপর এসে পড়েছিল সে বলল, এই
কে গো তুমি? কাঁদো কেন? পুরুষ মানুষের গলা, কিন্তু গলার স্বর শুনে রাধারানীর কান্না বন্ধ হলো। রাধারানীর চেনা লোক নয়, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর অল্প বুদ্ধিতেও তা বুঝতে পারল। আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নেই, কেবল মা আছে। তুমি কোথায় গিয়েছিলে? আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাব। অন্ধকারে বৃষ্টিতে পথ পাচ্ছি না। তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুর। আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি আমায় বলে দিও, আমি তোমাকে বাড়ি রেখে আসবো। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়ে যাবে। এইভাবে সে লোক রাধারানীকে নিয়ে চলল। অন্ধকারে সে রাধারানীর বয়স বুঝতে পারেনি, কিন্তু কথার স্বরে বুঝেছিল যে রাধারানী কিশোরী। এখন রাধারানী তার হাত ধরার স্পর্শে বুঝল রাধারানী কিশোরীই বটে। তখন সে জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? 10-11 বছর। তোমার নাম কি? রাধা রানী। ও, তা রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখতে গেছিলে কেন? তখন সে মিষ্টি মিষ্টি কথা বলে সে 1 পয়সার বন ফুলের মালার সব কথাই বের করে নিল। জানল মায়ের ওষুধের জন্য মেয়ে এই মালা গেঁথে রথ হাটে বেচতে গিয়েছিল। রথ দেখতে যায়নি, সে মালাও বিক্রি হয়নি। এখনো মেয়েটির বুকের মধ্যে লুকোনো আছে। আমি এক ছড়া মালা খুঁজছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাকে পরাবো। রথের হাট তাড়াতাড়ি ভেঙে গেল, আমি তাই মালা কিনতে পারিনি। তুমি মালা বেচো তো আমি কিনি। রাধারানীর আনন্দ হলো, কিন্তু মনে ভাবল, যে আমাকে এত যত্ন করে হাত ধরে এই অন্ধকারে বাড়ি নিয়ে যাচ্ছে, তার কাছে দাম নেব কিভাবে? না নিলে তো আমার মা খেতে পাবে না। তা নেই। এই ভেবে রাধারানী মালা সেই সঙ্গীকে দিল। এর দাম 4 পয়সা, এই নাও। এ কি পয়সা? এ যে বড় বড় ঠেকছে। ডবল পয়সা, দেখছো না, দুটো বই দিইনি। তাই যে অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাওনি তো? না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি পয়সা নয়, তখন ফিরিয়ে দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে। কিছু পরে তারা রাধারানীর মায়ের কুটিরের দরজায় এসে হাজির হলো। তুমি ঘরে এসে দাঁড়াও, আমি আলো জেলে দেখি টাকা কি পয়সা। আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি আগে ভেজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। আমার আর কাপড় নেই, একখানা ছিল তা কাচতে দিয়েছি। তা আমি ভেজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না। আঁচলটা নিগড়ে পরবো এখন। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তেল ছিল না, সুতরাং চালের খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বালতে হলো। আগুন জ্বালতে কাজে কাজে একটু দেরি হলো। আলো জেলে রাধারানী দেখল টাকা বটে, পয়সা নয়। তখন রাধারানী বাইরে এসে আলো নিয়ে খোঁজ করে দেখল যে টাকা দিয়েছে সে নেই, চলে গেছে। রাধারানী তখন বিষণ্ণ মুখে সব কথা তার মাকে বলে। মুখের দিকে চেয়ে কাতরভাবে বলল, মা, এখন কি হবে? কি হবে বাছা? সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা। আমাদের দুঃখ শুনে দান করেছে। আর আমরাও ভিখারি হয়েছি, দান নিয়ে খরচ করি। তারা এইসব কথাবার্তা বলছিল, এমন সময়
কে এসে তাদের ঘরের আগর ঠেলে বড় শোরগোল বাঁধালো। রাধারানী দরজা খুলে দিল। মনে করেছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরে এসেছেন। পোড়া কপাল! তিনি কেন, পোড়ার মুখো কাপুরে মিনসে। রাধারানীর মায়ের কুটির বাজারের কাছেই, তাদের ঘরের কাছেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখো কাপুরে মিনসে। একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় এনেছিল। দরজা খুললে তা রাধারানীকে দিয়ে বলল, রাধারানীর এই কাপড়? ও মা, আমার কিসের কাপড় গো? কেন, এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়ে বলে গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। ও মা, সেই গো সেই, তিনি কাপড় কিনে পাঠিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন, তুমি সে বাবুটিকে চেনো? রাধারানীর বাবার সময় থেকেই পদ্মলোচন এদের কাছে সুপরিচিত। যখন সুদিন ছিল তখন অনেকবার এদের কাছে 4 টাকার কাপড়ে 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা করতেন। তোমরা চেনো না? না। আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না। যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার 8 টাকা 14.5 আনায় বিক্রি করে বেশ মুনাফা করলেন। আর বেশি কথা বলার প্রয়োজন নেই বুঝে প্রসন্ন মনে দোকানে ফিরে গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের ওষুধের জন্য বাজারে গেল। বাজার করে তেল এনে প্রদীপ জ্বালল। মার জন্য যৎ কিঞ্চিত রান্না করল। ঘর পরিষ্কার করে মাকে ভাত বেড়ে দেবে, এইভাবে ঘর ঝাঁটাতে লাগলো। ঝাঁট দিতে গিয়ে একখানা কাগজ কুড়িয়ে পেল। হাতে তুলে বলল, এ কি মা? একখানা নোট। তবে তিনি ফেলে গেছেন? হ্যাঁ, তোমাকে দিয়ে গেছেন। দেখো, তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়ে দেখল, তাই বটে, লেখা আছে। হ্যাঁ মা, এমন লোক কে গো মা? তার নামও নোটে লেখা আছে। পাছে 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 কেউ চোরা নোট বলে, এই জন্য নাম লিখে দিয়ে গেছেন। তার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মা মেয়ে রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করল, কিন্তু শ্রীরামপুরে বা আশেপাশের কোনো জায়গায় রুক্মিণী কুমার রায় কেউ আছে এমন কোনো সন্ধান পেল না। নোট তারা ভাঙালো না, তুলে রাখল। তারা গরিব, কিন্তু লোভী নয়। রাধারানীর মা ডাক্তার দেখালেন বটে, কিন্তু সে রোগ থেকে মুক্তি পাওয়া তার অদৃষ্টে ছিল না। তিনি যত বড় লোক ছিলেন, এখন ততই গরিব হয়েছেন। এই শারীরিক এবং মানসিক দুই কষ্ট তার সহ্য হল না। রোগ ক্রমে বাড়তে বাড়তে তার শেষকাল উপস্থিত হল। এমন সময় বিলেত থেকে খবর এলো যে প্রিভি কাউন্সিলের আপিল তার পক্ষে নিষ্পত্তি হয়েছে। তিনি নিজের সব সম্পত্তি আবার ফিরে পাবেন। ক্ষতিপূরণের টাকা এবং আদালতের খরচা সব ফেরত পাবেন। কামাখ্যানাথবাবু তাঁর পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি নিজে এই খবর নিয়ে রাধারানীর মায়ের কুটিরে এসে উপস্থিত হলেন। সুসংবাদ শুনে রুগ্ন মায়ের চোখ দিয়ে অবিরল জল ঝরতে লাগল। তিনি চোখের জল সংবরণ করে কামাখ্যাবাবুকে বললেন, যে প্রদীপ নিভতে চলেছে তাতে তেল দিয়ে কি হবে? আপনার এই সুখবরেও আমার আর প্রাণ ফিরবে না। আমার আয়ু শেষ হয়েছে। তবে তবে আমার এই সুখ যে রাধারানী আর না খেতে পেয়ে মরবে না।
অবশ্য তাই বা কে জানে, সে ছোট মেয়ে, তার এ সম্পত্তি কে রক্ষা করবে? কেবল কেবল আপনিই ভরসা। আপনি আপনি আমার এই শেষ সময় আমাকে আমাকে একটি ভিক্ষা দিন, নইলে নইলে আর কার কাছে চাইব? কামাখ্যাবাবু অতি ভদ্রলোক এবং তিনি রাধারানীর বাবার বন্ধু ছিলেন। রাধারানীর মা দুর্দশাগ্রস্ত হলে তিনি রাধারানীর মাকে বলেছিলেন, যতদিন না আপিল নিষ্পত্তি পায়, অন্তত ততদিন তোমরা এসে আমার বাড়িতে থাকো। আমি নিজের বাড়ির লোকের মতো তোমাদের রাখব। রাধারানীর মা তাতে রাজি হননি। শেষে কামাখ্যাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করতে চাইলে রাধারানীর মা তাকে বলেছিলেন, আমার আমার এখনো কিছু হাতে আছে, প্রয়োজন হলে নিশ্চয়ই চেয়ে নেব। এই রকম মিথ্যে কথা বলে রাধারানীর মা সে সাহায্য গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। রুক্মিণী কুমারের দান তাদের প্রথম ও শেষ দান গ্রহণ। কামাখ্যাবাবু এতদিন বুঝতে পারেননি যে তারা এরকম দুর্দশায় আছেন। দশা দেখে কামাখ্যাবাবু অত্যন্ত কাতর হলেন। আবার রাধারানীর মা হাত জোড় করে তার কাছে ভিক্ষা চাইছেন দেখে আরও কাতর হয়ে বললেন, আপনি আজ্ঞা করুন, আমি কি করব? আপনার যা প্রয়োজনীয় আমি তাই করব। আমি চললাম, কিন্তু রাধারানী রইল। এখন আদালত থেকেই আমার শ্বশুরের উইল যথার্থ হয়েছে। অতএব রাধারানী এখন একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হল। আপনি আপনি তাকে দেখবেন, আপনার নিজের মেয়ের মতো তাকে রক্ষা করবেন। আপনি এই কথা দিলে আমি শান্তিতে মরতে পারি। আমি আপনার কাছে শপথ করছি, আমি রাধারানীকে নিজের মেয়ের চেয়েও বেশি যত্ন করব। আমি মন থেকে এই কথা দিলাম, বিশ্বাস করুন। যিনি মুমূর্ষু তিনি কামাখ্যাবাবুর চোখের জল দেখে তার কথায় বিশ্বাস করলেন। তার সেই শীর্ণ শুকনো মুখে একটু আহ্লাদের হাসি দেখা গেল। হাসি দেখে কামাখ্যাবাবু বুঝলেন ইনি আর বাঁচবেন না। কামাখ্যাবাবু তাকে বিশেষ করে অনুরোধ করলেন যে এখন আমার বাড়ি চলুন, পরে সম্পত্তির দখল পেলে আসবেন। রাধারানীর মায়ের যে অহংকার সে দারিদ্র্যজনিত, এজন্য দারিদ্রাবস্থায় তার বাড়ি যেতে চাননি। এখন আর দারিদ্র নেই, সুতরাং আর সে অহংকারও নেই। ফলত এখন তিনি যেতে সম্মত হলেন। কামাখ্যাবাবু রাধারানী ও তার মাকে সযত্নে নিজের বাড়ি নিয়ে গেলেন। তিনি রীতিমতো তার চিকিৎসা করালেন, কিন্তু তার জীবন রক্ষা হল না। অল্প দিনেই তার মৃত্যু হল। সঠিক সময়ে কামাখ্যাবাবু রাধারানীকে তার সম্পত্তিতে দখল দেয়ালেন, কিন্তু রাধারানী ছোট বলে তাকে নিজের বাড়িতে একা থাকতে দিলেন না, নিজের বাড়িতেই রাখলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে আনার জন্য চেষ্টা করলেন, কিন্তু কামাখ্যাবাবু বিবেচনা করলেন তিনি রাধারানীর জন্য যতদূর করবেন সরকারি কর্মচারীরা ততদূর করবে না। কামাখ্যাবাবুর বুদ্ধিতে কালেক্টর সাহেব নিরস্ত হলেন। কামাখ্যাবাবু নিজে রাধারানীর সম্পত্তির তত্ত্বাবধান করতে লাগলেন। বাকি রাধারানীর বিয়ে, কিন্তু কামাখ্যাবাবু নব্য ভাবনা চিন্তার লোক। বাল্যবিবাহে তাঁর আপত্তি ছিল। তিনি বিবেচনা করলেন যে রাধারানীর বিয়ে তাড়াতাড়ি না দিলে জাত গেল মনে করে এমন কেউ তার নেই। অতএব যবে রাধারানী নিজে বিবেচনা করে বিয়ে করতে চাইবে তবে তার বিয়ে দেবেন। এখন সে লেখাপড়া শিখুক। এই ভেবে কামাখ্যাবাবু রাধারানীর বিয়ের কোনো উদ্যোগ না করে
তাকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করলেন। 5 বছর গেল। রাধারানী পরম সুন্দরী 16 বছরের কুমারী, কিন্তু সে বাড়ির মধ্যেই থাকে। তার সে রূপ কেউ দেখতে পায় না। এখন রাধারানীর সম্বন্ধ করার সময় উপস্থিত হল। কামাখ্যাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝে তবেই তার সম্বন্ধ করবেন। সেই কথা জানার জন্য নিজের মেয়ে বসন্ত কুমারীকে ডাকলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয় সমবয়সী এবং অত্যন্ত কাছের। কামাখ্যাবাবু বসন্তকে নিজের মনোগত কথা বুঝিয়ে বললেন, রুক্মিণী কুমার রায় নামে কেউ আছে? রুক্মিণী কুমার? না, তা তো জানি না। কেন? রাধারানী রুক্মিণী কুমার ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সে কি? রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় হলো কিভাবে? বসন্ত অবনত মুখে অল্প হাসল। সে রথের রাতের বিবরণ সবিস্তারে রাধারানীর কাছে শুনেছিল, বাবার কাছে সব বিবৃত করল। রাধারানীকে বুঝিয়ে বলো, রাধারানী একটি মহাভ্রমে পড়েছে। বিয়ে কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নয়। রুক্মিণী কুমারের কাছে রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময় হয় তবে অবশ্যই প্রত্যুপকার করতে হবে, কিন্তু বিয়েতে রুক্মিণী কুমারের কোনো দাবি দাওয়া নেই। তাতে আবার সে কি জাত, কত বয়স, তাও কেউ জানে না। তার পরিবার সন্তানাদি থাকারই সম্ভাবনা। রুক্মিণী কুমারের বিয়ে করারই বা সম্ভাবনা কি? সম্ভাবনা কিছুই নেই, তাও রাধারানী বিলক্ষণ বুঝেছে। কিন্তু সেই রাত থেকে রুক্মিণী কুমারের একটা মূর্তি নিজ মননে তৈরি করে রেখেছে। যেমন দেবতাকে লোকে পুজো করে, রাধারানী সেই মূর্তি তেমনি করে রোজ মনে মনে পুজো করে। এই 5 বছর রাধারানী আমাদের বাড়ি এসেছে। এই 5 বছরে এমন দিন প্রায় যায়নি যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার কাছে একবারও বলেনি। আর কেউ রাধারানীকে বিয়ে করলে তার স্বামী সুখী হবে না। বাতিক, এর একটু চিকিৎসার প্রয়োজন। কিন্তু প্রথম চিকিৎসা বোধহয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে লেগে পড়লেন। নিজে কলকাতায় তাঁর অনুসন্ধান করতে লাগলেন। বন্ধুদেরকেও সেই সন্ধানে নিযুক্ত করলেন। দেশে দেশে আপনার মক্কেলদের চিঠি লিখলেন, প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন এই রকম: বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন, বিশেষ প্রয়োজন আছে। এতে রুক্মিণী বাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কোনো কারণ উপস্থিত হবে না, শ্রী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বছর গেল, তবু কই রুক্মিণী কুমার তো এলো না। এরপর রাধারানীর আরেকটি ঘোরতর বিপদ উপস্থিত হল। কামাখ্যাবাবুর লোকান্তর গতি হল। রাধারানী এতে অত্যন্ত শোকাতুরা হলেন। দ্বিতীয়বার পিতৃহীনা হলেন বলে মনে করলেন। কামাখ্যাবাবুর শ্রাদ্ধাদির পর রাধারানী নিজের বাড়িতে গিয়ে থাকতে লাগলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করতে লাগলেন। কামাখ্যাবাবুর বিচক্ষণতার কারণে রাধারানীর সম্পত্তি বিস্তর বৃদ্ধি পেয়েছিল। বিষয় হাতে নিয়েই রাধারানী প্রথমেই 2 লক্ষ মুদ্রা গভর্নমেন্টে পাঠালেন। তার সঙ্গে এই প্রার্থনা করলেন, এই অর্থে তাঁর নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক। তার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনে কিছু অবাকই হলেন, কিন্তু তাতে কে কথা বলবে। অনাথ নিবাস স্থাপিত হল। রাধারানীর মা দরিদ্রাবস্থায় নিজ গ্রাম ত্যাগ করে শ্রীরামপুরে কুটির নির্মাণ করেছিলেন। যে গ্রামে যে ধনী ছিল সে হঠাৎই দরিদ্র হলে সে গ্রামে তার বাস করা কষ্টকর হয়। তাদের নিজ গ্রাম শ্রীরামপুর থেকে অনাথ নিবাসও
রাধারানীর বাড়ির সামনে রাজপুরে স্থাপিত হল। নানা দেশ থেকে দিন কিঞ্চিত দুরবস্থার মানুষ সবাই এলেন। আমরা সে গ্রামকে রাজপুর বলবো। এখন রাধারানী রাজপুরেই বাস করতেন। দুঃখী অনাথ এসে সেখানে বাস করতে লাগল। বয়স ৩৫ বা ৩৬ বছর। অবস্থা দেখে অতি ধীর গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। ২-১ বছর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে এসে উপস্থিত হলেন। তার সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন। দারোয়ানকে জিজ্ঞাসা করলেন, এ কার বাড়ি? এ কারো বাড়ি নয়, এখানে দুঃখী অনাথ লোক থাকে। এ রুক্মিণী কুমারের প্রাসাদ বলে একে। আমি এর ভেতরে গিয়ে দেখতে পারি? দিন দুঃখী লোকেও এর ভেতরে যাচ্ছে অনায়াসে, আপনাকে নিষেধ কি? আগন্তুক ভেতরে গিয়ে সব দেখে ফিরে এলেন। বললেন, বন্দোবস্ত দেখে আমার বড় আনন্দ হচ্ছে। কে এই অন্নসত্র দিয়েছে? রুক্মিণী কুমার কি তার নাম? একজন স্ত্রীলোক এই অন্নসত্ত্ব দিয়েছেন। তবে এ কি রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? তা আমরা কেউ জানি নে। রুক্মিণী কুমার কার নাম? কারো নয়। যিনি অন্নসত্র দিয়েছেন তার বাস কোথায়? দারোয়ান সামনের অতি বিশাল বাড়িটি দেখিয়ে দিল। তুমি যাঁর বাড়ি দেখালে তিনি পুরুষ মানুষের সঙ্গে দেখা করতে বাইরে বেরোন। রাগ করো না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেমলোকের মতো বাইরে বেরোয়, এই জন্যই জিজ্ঞাসা করছি। ইনি সেরকম চরিত্র নন, পুরুষের সামনে বের হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর বাড়ির দিকে এগিয়ে তার মধ্যে প্রবেশ করলেন। যিনি এসেছিলেন তার পোশাক আশাক সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো। অতিরিক্ত পরিপাট্য বা পরিপাট্যের তেমন অভাবও কিছু ছিল না, কিন্তু তার আঙুলে একটি হীরের আংটি ছিল। তা দেখে রাধারানীর কর্মকারকগণ অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। এত বড় হীরে তারা কখনো আংটিতে দেখেনি। তার সঙ্গে কোনো লোক ছিল না, এজন্য তারা জিজ্ঞাসা করতে পারল না যে ইনি কে। মনে করল বাবু নিজেই পরিচয় দেবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সাথে দেখা করে তার হাতে একখানি চিঠি দিয়ে বললেন, এই চিঠি আপনার মুনিবের কাছে পাঠিয়ে আমাকে উত্তর এনে দিন। আমার মুনিব স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা। এজন্য তিনি নিয়ম করেছেন যে কোনো অপরিচিত লোকে চিঠি আনলে আমরা তা না পড়ে তার কাছে পাঠাবো না। বেশ, আপনি পড়ুন। দেওয়ানজি চিঠি পড়লেন। প্রিয় বোন, এই ব্যক্তি পুরুষ হলেও এর সাথে গোপনে দেখা করো। ভয় পেও না, যেমন যেমন ঘটে আমাকে লিখো। ইতি শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর মেয়ের স্বাক্ষর দেখে কেউ আর কিছু বলল না। চিঠি অন্তঃপুরে গেল। অন্তঃপুর থেকে পরিচারিকা পত্রবাহক বাবুকে নিতে এলো। আর কেউ সঙ্গে যেতে পারল না, হুকুম নেই। পরিচারিকা বাবুকে নিয়ে এক সুসজ্জিত ঘরে বসালেন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করল। একজন পরিচারিকা রাধারানীকে ডাকতে গেল, আরেকজন অন্তরালে থেকে আগন্তুককে দেখতে লাগল। দেখল যে তার গায়ের রং ফর্সা, সদ্য ফুটে ওঠা মল্লিকা রাশির মতো উজ্জ্বল। তার শরীর দীর্ঘ, একটু স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার ঘন কালো সুরঞ্জিত চুলে ঢাকা, বড় চোখ, কটাক্ষ স্থির, ভ্রুযুগ সূক্ষ্ম, ঘন, দুরায়ত এবং নিবিড় কালো, দীর্ঘ এবং উন্নত নাক, ঠোঁটগুলি লাল, ছোট এবং কোমল, সুদীর্ঘ গলা অথচ মাংসল, অন্যান্য অঙ্গ কাপড়ে ঢাকা, কেবল আঙুলগুলি দেখা যাচ্ছে। সেগুলি ফর্সা, সুগঠিত এবং একটি বেশ বড় হীরেতে সেজে আছে। রাধারানী সেখানে এসে পরিচারিকাকে বিদায় করে দিলেন। রাধারানী আসামাত্র আগন্তুকের বোধ হল যে সেই ঘরের মধ্যে এক অভিনব সূর্যোদয় হল।
রূপের আলোকে তার মাথার চুল পর্যন্ত যেন প্রদীপ্ত হয়ে উঠল। আগন্তুকের উচিত প্রথম কথা বলা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে নিস্তব্ধ হয়ে রইলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হয়ে বললেন, আপনি এমন লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি দেখা করেছি। আমি আপনার সাথে এরকমভাবে দেখা করতে চেয়েছি, ঠিক তা নয়। রাধারানী অপ্রতিভ হলেন। তা নয় বটে, তবে বসন্ত কি জন্য এমন অনুরোধ করেছেন তা কিছু লেখেননি। বোধহয় আপনি জানেন। আগন্তুক একটি অতি পুরনো সংবাদপত্র বের করে তা রাধারানীকে দেখালেন। রাধারানী পড়লেন, কামাখ্যা বাবুর সই করা রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল পাতার ন্যায় কাঁপতে লাগলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখে মনে ভাবলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? না। না। না শব্দ শুনেই রাধারানী ধীরে ধীরে বসে পড়লেন। আর দাঁড়াতে পারলেন না, তার বুক যেন ভেঙে গেল। না, আমি যদি রুক্মিণী কুমার হতাম তাহলে কামাখ্যাবাবু এ বিজ্ঞাপন দিতেন না, কেননা ওর সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বের হয় তখনই আমি দেখে তুলে রেখেছিলাম। যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ না থাকে, তবে আপনি এ তুলে রেখেছিলেন কেন? একটা কৌতুকের জন্য। আজ ৮-১০ বছর হলো আমি যেখানে সেখানে ঘুরে বেড়াতাম, কিন্তু লোকলজ্জার ভয়ে নিজের নামটা গোপন করে কাল্পনিক নাম ব্যবহার করতাম, আর সেই কাল্পনিক নামই রুক্মিণী কুমার। আপনি অত বিমনা হচ্ছেন কেন? রাধারানী একটু স্থির হলেন। যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাউকেও চিনি না। যদি কেউ আমারই তল্লাশ করে থাকে তা সম্ভব নয়। তাই কি জানি ৭-৫ ভেবে বিজ্ঞাপনটি তুলে রাখলাম, কিন্তু কামাখ্যাবাবুর কাছে আসতে সাহস হলো না। পরে কামাখ্যাবাবুর শ্রাদ্ধে তাঁর ছেলেরা আমাকে নিমন্ত্রণ করল, কিন্তু আমি কাজে আসতে পারিনি। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্য তাঁর ছেলেদের কাছে গিয়েছিলাম। কৌতুকবশত বিজ্ঞাপনটাও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। প্রসঙ্গক্রমে সে কথা তুলে কামাখ্যাবাবুর বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম যে এ বিজ্ঞাপন কেন দেওয়া হয়েছিল। কামাখ্যাবাবুর ছেলে বললেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনতাম, একটা ছোট মেয়ে। আমি একদিন দেখে তাকে আর ভুলতে পারিনি। সে মায়ের ওষুধের জন্য নিজে অনাহারে থেকে বনফুলের মালা গেঁথে সেই অন্ধকার বৃষ্টিতে। বক্তা আর কথা বলতে পারলেন না, চোখ জলে ভরে গেল। রাধারানীরও চোখ জলে ভাসতে লাগল। চোখ মুছে রাধারানী বলল, ছোট মানুষের কথায় এখন প্রয়োজন কি? আপনার কথা বলুন। রাধারানী ছোট মানুষ নয়। যদি সংসারে কেউ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাউকে পবিত্র সরল চিত্ত এ সংসারে আমি দেখে থাকি তবে সেই রাধারানী। যদি কারোর কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরার বীণা বাজে, যেন কথা কইতে বাধো বাধো করে, অথচ সব কথা পরিষ্কার, সুমধুর, অতি সরল। আমি এমন গলা কখনো শুনিনি, এমন কথা কখনো শুনিনি।
রুক্মিণী কুমার। হ্যাঁ, এখন একে রুক্মিণী কুমারী বলা যাক। তিনি মনে মনে বললেন, আবার আজ বুঝি তেমন কথা শুনছি। আজ এতদিন হলো সেই কিশোরী কণ্ঠস্বর শুনেছিলাম, ঠিক আজও সে স্বর আমার মনের ভেতর জেগে আছে, যেন কাল শুনেছি। অথচ আজই সুন্দরীর কণ্ঠস্বর শুনে আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন? এই কি সেই? হ্যাঁ, আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী কুটিরবাসিনী ভিখারিণী, আর কোথায় এই চন্দ্রপ্রসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করে দেখতে পাইনি, সুতরাং জানি না সে সুন্দরী কি কুৎসিতা। কিন্তু এই স্বর্গীয় রূপসীর শতাংশের একাংশ রূপও যদি তার থাকে, তাহলে সেও লোক মনোমোহিনী বটে। এদিকে রাধারানী অভিমানী হৃদয়ে রুক্মিণী কুমারের মধুর কথাগুলো শুনছিল। তুমি যা পাপিষ্ঠা রাধারানীকে বলছো, কেবল তোমাকেই সেই কথাগুলো বলা যায়। তুমি আজ 8 বছর পর রাধারানীকে ছল করার জন্য কোন নন্দনকানন ছেড়ে পৃথিবীতে নামলে? এতদিনে কি আমার হৃদয়ের পুজোয় প্রীত হয়েছ? তুমি কি অন্তর্যামী? নইলে আমি লুকিয়ে লুকিয়ে মনের ভিতরে তোমাকে যে পুজো করি, তা তুমি কেমন করে জানলে? এই প্রথম দুজনে স্পষ্ট দিবালোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করলেন। দুজনে দুজনের মুখের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আর এমন আছে কি এই 7 সাগর 13 নদীর অসংখ্য জীব বৈচিত্র্যে ভরা এই পৃথিবীতে এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চল অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ এমন লজ্জা আভাখানি এমন আর আছে কি? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমাময়, আত্মীয় অথচ অত্যন্ত পর, চিরস্মৃত অথচ অদৃষ্টপূর্ব, কখনো দেখিনি আর এমন দেখবো না, এমন আর আছে কি? রাধারানীর চোখের জল থামে না, তার উপর পোড়া হাসি এসে পড়ে। অনেক কষ্টে সামলে রাধারানী বলল, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বললেন। আমার সঙ্গে কেন দেখা করতে এসেছেন তা তো এখনো বললেন না। রাধারানী মনে মনে একটু পরিতাপ হলো, কেননা কথাটা একটু ভর্ৎসনার মতো শোনালো। রুক্মিণী কুমার একটু অপ্রতিভ হয়ে বললেন, তাই বলছিলাম, আমি সেই রাধারানীকে চিনতাম। রাধারানীকে মনে পড়ল একটু, এতটুকু অন্ধকার রাতে জোনাকির মতো। একটু আশা হলো যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী ছল করে চুপি চুপি এই কথা বলে মুখ নিচু করে হাসতে লাগলো। সত্যি, না হেসে কি থাকা যায়? রুক্মিণী কুমারও মনে মনে ছল ধরল। আমারই রাধারানী। আমি 1 রাত মাত্র তাকে দেখেছি বা কেমন করে বলি। এই 8 বছরেও তাকে ভুলিনি। আমারই রাধারানী। হোক আপনারই রাধারানী। সেই একটু আশায় কামাখ্যাবাবুর বড় ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, রাধারানীকে? তিনি সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন। কেবল বললেন, আমাদের কোনো আত্মীয়ের মেয়ে। রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করছিলেন জানতে পারি কি?
যদি প্রয়োজন হয় তো বোধহয় আমি কিছু সন্ধান দিতে পারি। বোধহয় রুক্মিণী কুমারকে খুঁজছিলেন, তা আমি সবিশেষ জানি না। আমার বাবা ঠাকুর জানতেন, বোধহয় আমার বোনও জানতে পারেন। যখন আপনি সন্ধান দিতে পারেন বলছেন, তখন আমার বোনকে জিজ্ঞাসা করে আসতে হচ্ছে। এই বলে তিনি উঠলেন। ফিরে এসে আমাকে যে চিঠি দিলেন সেই চিঠি আপনাকে দিয়েছি। তিনি আমাকে সেই চিঠি দিয়ে বললেন, আমার বোন বিশেষ কিছু ভেঙে চুরে বললেন না, কেবল এই চিঠি দিলেন আর বললেন যে এই চিঠি নিয়ে তাকে রাজপুরে যেতে বলুন। রাজপুরে যিনি অন্নসত্র দিয়েছেন তার সঙ্গে দেখা করতে বলবেন। আমি সেই চিঠি নিয়েই আপনার কাছে এসেছি। কোনো অপরাধ করেছে কি? জানি না, বোধহয় আপনি মহাভ্রমে পড়ে এখানে এসেছেন। আপনার রাধারানী কে আমি চিনি কিনা বলতে পারছি না। সে রাধারানীর কথা শুনলে বলতে পারি আমার কাছে তার কোনো সন্ধান পাওয়া যাবে কিনা। রুক্মিণী সেই রথের রাতের কথা সবিস্তারে বললেন, কেবল দানের অর্থবস্ত্রের কথা কিছু বললেন না। স্পষ্ট কথা মার্জনা করবেন। আপনাকে রাধারানীর কোনো কথা বলতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হচ্ছে না। যদি আপনি সেরকম দয়াল মনের হতেন, তাহলে আপনি যে ভিখারি মেয়েটির কথা বললেন তাকে অমন দুর্দশাপন্না দেখে অবশ্য তার কিছু অনুকূল ব্যবস্থা করতেন। কই, অনুকূল কিছু করার কথা তো আপনি বললেন না। হ্যাঁ, অনুকূল বিশেষ কিছুই করতে পারিনি। আমি সেদিন নৌকোপথে হ্রদ দেখতে এসেছিলাম। আচ্ছা, কেউ জানতে পারে? এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয়ে লুকিয়ে এসেছিলাম। বিকেলে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকতে সাহস না করে একা ডাঙায় উঠে এসেছিলাম। সঙ্গে যা অল্প ছিল তা রাধারানীকেই দিয়েছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন সকালে এসে তাদের বিশেষ খবর নেব মনে করেছিলাম, কিন্তু সেই রাতে আমার বাবার অসুখের খবর পেয়ে তখনই আমাকে কাশী যেতে হলো। বাবা অনেক দিন অসুস্থ ছিলেন। কাশী থেকে ফিরতে আমার বেশ কিছু বছর দেরি হলো। ফিরে এসে আমি আবার সেই কুটিরে খোঁজ করলাম, কিন্তু তাদেরকে সেখানে আর পেলাম না। একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। বোধহয় সে রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বাদলে আপনাকে সেই কুটিরেই আশ্রয় নিতে হয়েছিল। আপনি কতক্ষণ সেখানে ছিলেন? বেশিক্ষণ নয়। আমি যা রাধারানীর হাতে দিয়েছিলাম তা দেখার জন্য রাধারানী আলো জ্বালতে গেল। আমি সেই ফাঁকে তার কাপড় কিনতে চলে গেলাম। আর কি দিয়ে এলেন? আর কি দেব? একটা ছোট নোট ছিল, তাই কুটিরে রেখে এলাম। টাকাটা ওভাবে দেওয়া বিবেচনা সিদ্ধ হয়নি। তারা মনে করতেই পারে আপনি নোটখানা হারিয়ে গেছেন। না, আমি পেন্সিলে লিখে দিয়েছিলাম রাধারানীর জন্য। তাতে নাম সই করা ছিল রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী খোঁজ করে থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটা তুলে রেখেছিলাম। তাই বলছিলাম, আপনাকে দয়ালু মনের বলে বোধ হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শন জন্য। এইটুকু বলতেই ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করলেই ঝরঝর করে পড়ে যায়, রাধারানী মুখ নিচু করে এইটুকু বলতেই তার চোখের জল ঝরঝর করে পড়তে লাগলো। আহ, ছি ছি রাধারানী! অমনি যেদিকে রুক্মিণী কুমার ছিলেন সেই দিকের মাথার কাপড়টা একটু বেশি করে টেনে দিয়ে সে ঘর থেকে রাধারানী বেরিয়ে গেল। রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকু দেখতে পাননি, কিংবা পেয়েও থাকবেন, বলা যায় না। বাইরে এসে মুখে চোখে জল দিয়ে কিছুটা শান্ত হয়ে রাধারানী ভাবতে লাগলো, ইনি তো সেই রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী। দুজনে দুজনের জন্য মন তুলে রেখেছি। এখন উপায়
আমি যে রাধারানী তাকে বিশ্বাস করাতে পারি। তারপর উনি কি জাত কে জানে, জাতটা এখন জানতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতের না হন, তবে ধর্মে যে নিয়ম তাতে তো বন্ধন হওয়া সম্ভব নয়। চিরন্তনের যে বন্ধন তা ঘটবে না, প্রাণের বন্ধন ঘটবে না। তবে তবে আর এর সঙ্গে কথায় কাজ কি? না হয় এই জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করেই কাটাবো। এতদিন সেই জপ করে কাটিয়েছি, জোয়ারের প্রথম বেগটা তো কেটেই গেছে, বাকি কালটাও কাটবে না হয়। এই ভাবতে ভাবতে রাধারানীর আবার নাকের পাটা ফেঁপে উঠল, ঠোঁট দুখানা ফুলে উঠল, আবার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আবার সে জল দিয়ে মুখ চোখ ধুয়ে মুছে ঠিক হয়ে এলো। কিন্তু রাধারানী আবার ভাবতে লাগলো, আচ্ছা, যদি আমার জাতি হন তাহলেই বা ভরসা কি? উনি তো দেখছি বয়ঃপ্রাপ্ত কুমার, এমন সম্ভাবনা কি তাহলেনি বা বিবাহিত? না 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 না, তা হবে না, জব করেই মরি। সে অনেক ভালো, সতীন সইতে পারবো না। তাহলে তাহলে এখন কর্তব্য কি? জাতের কথাটা জিজ্ঞাসা করে কি হবে? তবে রাধারানীর পরিচয়টাই দিই। আর উনি কে তা জেনে নি, কেননা রুক্মিণী কুমার তো ওনার নাম নয়, তা তো শুনলাম। যে নাম জপ করে মরতে হবে তাই শুনি, তারপর বিদায় দিয়ে কাঁদতে বসি। উফ, পোড়ার মুখী বসন্ত, না বুঝে না জেনে এই লোককে কেন পাঠালি? জানিস নাকি এই জীবন সমুদ্র এমন করে মন্থন করতে গেলে কারো কপালে অমৃত আর কারো কপালে গরল ওঠে। উফ, আচ্ছা আজ পরিচয়টাই দিই না হয়। এই ভেবে রাধারানী যা প্রাণের চেয়েও বেশি যত্ন করে তুলে রেখেছিল তা বের করে নিয়ে এলো, সেই নোটখানি। রাধারানী তা আঁচলে বাঁধল। বাঁধতে বাঁধতে আবার ভাবল, আচ্ছা, যদি মনের বাসনা পূরণ হবার মতনই হয়, তবে শেষ কথাটা বলবে কে? জি 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 জি, আমি ওসব পারবো না। বসন্তকে যদি আনিয়ে রাখতাম ভালো হতো। একে এখন দুদিন বসিয়ে রেখে বসন্তকে আনাতে পারবো নাকি? উনি না হয় সে দুদিন আমার লাইব্রেরি থেকে বই পড়ুন, পড়াশোনা করেন নাকি? ওর জন্যই তো লাইব্রেরি করে রেখেছি। আচ্ছা, তা যদি উনি দুদিন থাকতে রাজি না হন, ওর যদি কোনো কাজ থাকে, তাহলে কি হবে? ওতে আমাদের সেই কথার কি হবে? ক্ষতি কি? ইংরেজের মেয়ের কি হয়? আমাদের দেশে তাতে নিন্দা আছে। তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই করি। এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে না কি বলে? আমি তো বুড়ো বয়স পর্যন্ত কুমারী, তাই এই কাজটাই না হয় ইংরেজের মেয়ের মতো হলো। তা যেন হলো, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথা এই যে পুরুষ মানুষ এই কথাটা পারবে। উনি যদি কথাটা না পারেন, তবে তবে হে ভগবান, বলে দাও কি করব? লজ্জাও তুমিই দিয়েছো, যে আগুনে আমি পুড়ছি তাহাও তুমিই দিয়েছো। এই আগুনে সে লজ্জা কি পুড়বে না? তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করো, পবিত্রতার আবরণে আমাকে ঢেকে এই লজ্জার আবরণ খসিয়ে দাও। তোমার কৃপায় যেন আমি ক্ষণিকের জন্য মুখরা হই। ভগবান বুঝি সে কথাও শুনলেন। বিশুদ্ধ চিত্তে যা বলবে তাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসি হাসতে হাসতে ধীর পায়ে রুক্মিণী কুমারের কাছে উপস্থিত হলেন। আপনি আমাকে বিদায় দিয়েও যাননি, আমি যে কথা জানবার জন্য এসেছি তাও জানতে পারিনি, তাই এখনো যাইনি। আপনি রাধারানীর জন্য এসেছেন তা আমারও মনে আছে,
এ বাড়িতে একজন রাধারানী আছে ঠিকই, সে আপনার কাছে পরিচয় দেবে কিনা সে কথাটাই ঠিক করতে গিয়েছিলুম। তারপর আপনি বলেছেন রুক্মিণী কুমার আপনার সঠিক নাম নয়। রাধারানীর যে আরাধ্য দেবতা তার নাম পর্যন্ত এখনো সে জানতে পারেনি। আরাধ্য দেবতা? কে বলল? রাধারানী কথাটা অসাবধানেই বলে ফেলেছিল। এখন সামলে নিয়ে বললে, নাম ওইভাবেই জিজ্ঞাসা করতে হয়। আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনেছি। অমন সকলেই রাজা বলে, কিন্তু আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। এবার আমার সাহস বাড়ল, জানলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হচ্ছে, আজ আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। সে কথা পরে হবে। রাধারানী কই? খাওয়ার পর সে কথা বলবো। মন উতলা থাকলে খেয়ে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, বড় দুঃখ, 8 বছরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হচ্ছে। আপনি রাধারানীকে পেলে কি করবেন? কি আর করব? একবার দেখব। একবার দেখার জন্য এই 8 বছর এত কাতর? রকম রকমের মানুষ থাকে। আচ্ছা, আমি খাওয়ার পরে আপনাকে আপনার রাধারানীর সঙ্গে দেখা করাবো। ওই যে বড় আয়না দেখছেন, ওর ভেতর দিয়ে দেখাবো। চাক্ষুষ দেখতে পাবেন না। চাক্ষুষ দেখতেই বা কি আপত্তি? আমি যে 8 বছর কাতর। সে কথাটায় তত বিশ্বাস হয় না। আপনি 8 বছর আগে তাকে দেখেছিলেন, তখন তার বয়স কত? 11 হবে। 11 বছরের মেয়ের উপর এত অনুরাগ হয় নাকি? কখনো শুনিনি। তবে মনে করুন কৌতূহল। সে আবার কি? শুধুই দেখার ইচ্ছা। তা দেখাবো ওই বড় আয়নার ভিতর। আপনি বাইরে থাকবেন। কেন? সামনাসামনি দেখা করতে আপত্তি কি? সে কুলের কুলবতী। আপনিও তো তাই। আমার কিছু বিষয় আছে, নিজে তার দেখাশোনা করি, সুতরাং সকলের সামনে আমাকে বেরোতেই হয়। আমি কারো অধীন নই, সে তার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ব্যতীত। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হলেন যে? বিবাহিতা? হিন্দুর মেয়ে, 19 বছর বয়স, বিবাহিতা হবে না? দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়ে রইলেন। কেন? আপনার কি তাকে বিয়ে করার ইচ্ছে ছিল? মানুষ কি না ইচ্ছা করে। এরকম ইচ্ছা রানীজি জানতে পেরেছেন কি? রানীজি কেউ এর ভেতর নেই। রাধারানীর সঙ্গে দেখা হবার অনেক আগেই আমার পত্নী বিয়োগ হয়েছে। জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে। তা শুনলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনো কি তাকে দেখার ইচ্ছে রাখেন? ইচ্ছে, ভীষণ ইচ্ছে। সে কথাটা কি আপনার যোগ্য? রাধারানী আমার খোঁজ করছিল কেন, তা যে এখনো আমার জানা হয়নি। আপনি রাধারানীকে যা দিয়েছিলেন সে ঋণ শোধ করবে বলে, আপনি শোধ নেবেন কি? যা দিয়েছি তা পেলে নিতে পারি। কি কি দিয়েছিলেন? একখানা নোট। এই নিন। এই বলে রাধারানী আঁচল ঠেলে সেই নোটখানি খুলে দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্র নারায়ণ দেখলেন তাঁর হাতে লেখা রাধারানীর নাম সে নোটে আছে। এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখেছেন? রাধারানী কুমারী। স্বামীর কথাটা আপনাকে মিথ্যে বলেছিলাম। তা
সব তো শোধ হলো না। আর কি বাকি? দুটো টাকা আর কাপড়। সব ঋণ যদি এখনই চুকিয়ে দিই তবে আপনি না খেয়ে চলে যাবেন। পাওনা বুঝে পেলে কোন মহাজন বসে, ঋণের সেটুকু অংশ খাওয়া হয়ে গেলে তারপর রাধারানী শোধ করবে। আমার যে এখনো অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়েছি, তা তো পাইনি। অনেক দিন পেয়েছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন নিয়ে বসে আছেন, তা সে দেনাটা শোধ বোধ গেছে। সুদ? সুদ কিছু পাই না? পাবেন বই কি। কি পাবো? শুভ লগ্নে বিবাহ সূত্রে নিজেকে আপনার হাতে সমর্পণ করে রাধারানী ঋণ মুক্ত হবে। এই বলে রাধারানী ঘর থেকে বেরিয়ে গেল। দেওয়ানজি এসে রাজা দেবেন্দ্র নারায়ণকে বাইরে নিয়ে গিয়ে যথেষ্ট সমাদর করলেন। যথাসময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ খাওয়া শেষ করলেন। রাধারানী নিজে উপস্থিত থেকে তাকে খাওয়ালেন। খাওয়া শেষ হলে রাধারানী বললেন, আপনার নগদ 2 টাকা আর কাপড় এখনো ধার বাকি। কাপড় পরে ছিঁড়ে ফেলেছি, টাকা খরচা করেছি, তার ফেরত দেবার জো নাই। তার বদলে আপনার জন্য যা রেখেছি তাই গ্রহণ করুন। এই বলে রাধারানী বহু মূল্য হীরের হার বের করে দেবেন্দ্রর গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ নিষেধ করে বললেন, যদি ওইভাবে দেনা শোধ করবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্র নারায়ণের গলায় পড়ালো। সব শোধ হলো, কিন্তু আমি একটু ঋণী রইলাম। কিসে? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য ফেরত পেলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসল। দেবেন্দ্র নারায়ণ নিজ ইচ্ছায় মুক্তোর হার পরে এসেছিলেন, তা রাধারানীর গলায় পরিয়ে দিয়ে বললেন, এই ফেরত দিলাম। শাঁখ বাজালো কে? তার একজন দাসী চিত্রা উত্তর দিল, আগে আমি। কেন বাজালি? কিছু পাবো বলে। বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হল, কিন্তু তার কথাটা মিথ্যা। রাধারানী তাকে শিখিয়ে পড়িয়ে দরজার কাছে বসিয়ে এসেছিল। তারপর দুজনে বিরলে বসে মনের কথা বলতে লাগল। রাধারানী দেবেন্দ্র নারায়ণের মনের প্রশ্ন দূর করার জন্য সেই রথের দিনে দেখা হবার পর যা ঘটেছিল তার ঠাকুরদার বিষয় সম্পত্তির কথা, ঠাকুরদার উইল নিয়ে মোকদ্দমার কথা, সেজন্য রাধারানীর মায়ের দৈন্যের কথা, মায়ের মৃত্যুর কথা, কামাখ্যাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা, কামাখ্যাবাবুর মৃত্যুর কথা সব বলল। বসন্তের কথা বলল, নিজের বিজ্ঞাপনের কথা বলল। কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, বৃষ্টি বিদ্যুতে চাতকী তার ভেতরের এত কালের সঞ্চিত প্রেম নিবেদনের পিপাসা এইবার পূর্ণ করল। দাবদাহে পুড়তে থাকা তৃষ্ণার্ত পাহাড় যেমন বর্ষার জল পেয়ে শীতল শান্ত হয়, দেবেন্দ্র নারায়ণের মনও তেমনি শান্ত হল। তোমার তো কেউ নেই, কিন্তু এ বাড়িতে বড় লোকজন দেখছে। দুঃখের দিনে আমার কেউ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটেছে। আমি এই অল্প বয়সে একা থাকতে পারি না, এজন্য যত্ন করে তাদেরকে জায়গা দিয়ে রেখেছি। তা তাঁদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেউ আছে যে তোমাকে এই দিন দরিদ্রের হাতে দান করতে পারে? তাও আছে। তবে তিনিই কেন সেই শুভ লগ্নযুক্ত বিবাহের যোগটি খোঁজেন না? বোধ করি এতক্ষণে সে কাজটা হয়ে গেছে।
তোমার সঙ্গে রাধারানীর এমন নিভৃত সময় কাটানোর অন্য কোনো কারণ হতে পারে না। এ বাড়িতে তা সকলেই জানে। সংবাদ নেব কি? আর দেরি করে কাজ কি? চিত্রে, দিন টিন কিছু হলো? হ্যাঁ, দেওয়ানজি পুরোহিত মশাইকে ডেকেছিলেন। পুরোহিত পরদিন বিবাহের ভালো দিন বলে গেছেন। দেওয়ানজি সমস্ত উদ্যোগ করছেন। বসন্ত এলো, কামাখ্যাবাবুর ছেলেরা এবং পরিবারের সকলেই এলো। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু, যে যেখানে ছিল সকলেই এলো। দেবেন্দ্র নারায়ণের বন্ধু, অনুচরবর্গ সকলেই এলো। তোমার কি আক্কেল ভাই বসন্ত? কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি চিঠি দিয়ে পাঠিয়ে দাও কেন? কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সব কথা বলল। রাগের কথা তো বটে। সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝে নেয় এমন মহাজনকে যে বাড়ি ছিনিয়ে দেয়, তার উপর রাগের কথাই তো বটে। তাই আমি আজ তোর গলায় দড়ি পড়াবো। এই বলে রাধারানী যে হীরের হার রুক্মিণী কুমারকে পরাতে গেছিলেন তা এনে বসন্তের গলায় পরিয়ে দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় রাধারানী। আজকের মতো গল্পের দুপুর, গল্পের আড্ডা এখানেই শেষ। গল্প শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আগামী সপ্তাহে রবিবার ঠিক দুপুর 1টায় গল্পের দুপুর, গল্পের আড্ডায় আমাদের নতুন গল্প শুনতে ভুলবেন না।